আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এখন তো সামনে বাচ্চাদের পরীক্ষা, এজন্য আসলে ব্লগ দেওয়া হচ্ছে না, আর একটু ব্যস্ত ছিলাম আসলে, এজন্যই আর কি ব্লগ দেওয়া হয়নি এতদিন। তো এখন আপনাদের সাথে আজকে একটা ট্যুরের ব্লগ শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমরা ঘুরতে গিয়েছিলাম 15ই নভেম্বর চায়ের দেশ শ্রীমঙ্গলে। তো চায়ের রাজ্যে স্বাগতম জানিয়েছে আমাদের, একদম সকাল ভোর থেকে আমি ভিডিওটা শুরু করছি, কিন্তু আমাদের জার্নি শুরু হয়েছিল সকাল না, রাতে শুরু হয়েছিল। রাত 11টা 30-এ ছিল বাস। তো আমরা ঢাকা থেকে 11টা 30-এর বাসে করে গিয়ে একদম সকাল ভোরে শ্রীমঙ্গল পৌঁছে গিয়েছি। তো শ্রীমঙ্গল পৌঁছানোর পর এত সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব, আর আমরা নেমেছি সকালের দিকেই। তো এরপরে আমরা হোটেল ঠিক করে আসিনি, তো কয়েকটা হোটেল দেখে নিলাম, যেহেতু রিসোর্টে থাকবো না, শহরে যে কোনো একটা হোটেলে থাকবো। তো রাস্তার পাশেই ছিল শ্রীমঙ্গল ইন, হোটেল মেরিনা, এছাড়া আরও ভালো ভালো কিছু হোটেল ছিল। তো আমরা হোটেল মেরিনাতে আসলাম, আমাদের পছন্দ মতো রুম পেয়ে গিয়েছি। তো এই যে রুম থেকে এত সুন্দর গাছের যে সুন্দর একটা ভিউ জানালা দিয়ে, আর এখানে হচ্ছে ওয়াশরুম আর বেড ছিল, যেহেতু আমরা ফ্যামিলি, ভালোই বড় বেড ছিল। তো আমরা সব কিছু রেখে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি শ্রীমঙ্গলের পানশিতে এসে সকালের নাস্তাটা সেরে নিব, যেহেতু একদম ভোরের আমাদের কিছু খাওয়া হয়নি। তো পানশিতে নাস্তা করে আমরা সামনে থেকে, পানশির সামনেই প্রচুর অটো, সিএনজি, চাঁদের গাড়ি এগুলো পাওয়া যায় শ্রীমঙ্গল শহরটা ঘুরে দেখার জন্য। তো আমরা যেহেতু 4 জন, তো আমরা ভাবলাম যে আস্তে আস্তে আমরা ঘুরবো, সেজন্য সিএনজি না নিয়ে আমরা অটো নেই। তো অটোতে ঘোরার জন্য আমরা একটা ভালো অটো ড্রাইভার পেয়ে গেলাম, সারাদিনের জন্য ওনাকে আমরা রিজার্ভ করে নিলাম। তো শ্রীমঙ্গল ঘোরার যে প্রথম স্পট, আমরা চলে এসেছি মাধবপুর লেকে। মাধবপুর লেক হচ্ছে আমাদের শ্রীমঙ্গল ট্যুরের প্রথম দর্শনীয় জায়গা আর কি, যেটা আমরা দেখব প্রথমে। তো নাস্তা করেছি, অটো নিয়ে চলে এসেছি এই যে মাধবপুর লেক। অনেক বড় একটা লেক, এটা আসলে মূলত মানব সৃষ্ট, প্রাকৃতিক কোনো লেক না। চা বাগানে পানি দেওয়ার জন্য এই লেকটা তৈরি করা হয়েছে, বিশাল বড়, পুরাটা তো আমরা হাঁটতেই পারছিলাম না, এত বড়। তো যতটুকু কভার করা যায় পুরোটা আমরা হাঁটার চেষ্টা করেছি। তো এখান দিয়ে এই যে ছোট ছোট টিলার মতন সব চা বাগান, সব একদম A to Z, চারপাশে শুধু চা বাগান আর চা বাগান। তো হেঁটে হেঁটে দেখছিলাম আর মাধবপুর লেকের সৌন্দর্য উপভোগ করছিলাম। লেকের পানিতে আপনারা দেখতেই পেয়েছেন প্রচুর শাপলা, যেগুলো ফুটেছে আবার কিছু ফুটেনি। যেহেতু আমরা যেতে যেতে 10টা বেজে গেছে, তো এজন্য আর কি মানে সবগুলা ফুটেনি। তো লেকের পাশেই, মাধবপুর লেকের পাশেই হচ্ছে আনারস বিক্রি করছিল। তো আমরা বললাম যে আনারস দিতে, একদম বাটিতে করে সুন্দর করে কেটে মাখিয়ে দিয়েছে, এত মানে সুমিষ্ট ছিল। আর এই যে এত সুন্দর ভিউয়ের সাথে আনারস খেয়ে আমরা জিরিয়ে আমাদের পরবর্তী যে দেখার জন্য স্পট, সেই স্পটে চলে এসেছি, নূরজাহান টি এস্টেট। এটা কিন্তু বিশাল বড়, তো আমরা অনেকটা কিন্তু ঘুরেছি অটোতেই করেই। তো এই জায়গাটা সুন্দর দেখে আমরা সবাই নামলাম অটো থেকে, আর এই যে এখন হেঁটে হেঁটে দেখছি এরকম অনেকগুলো টিলার সমন্বয়ে আসলে নূরজাহান টি এস্টেট, যেটা প্রচুর বড়, প্রচুর, মানে হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে। অনেক দর্শনার্থী ছিল, আমি ভিডিওতে তাদের ক্যাপচার করিনি, আমি আমার সাইড ধরে হেঁটে যাচ্ছি আর এত সুন্দর চা বাগানের সৌন্দর্য উপভোগ করছি। আসলেই মানে চায়ের রাজ্য যে বলে না, চায়ের দেশে স্বাগতম, শ্রীমঙ্গল হচ্ছে চায়ের রাজ্য। আমার কাছে কথার যে যুক্তিকতা বা সার্থকতা এখন মনে হচ্ছে সত্যি, একদম আপনি যেদিকে তাকাবেন ওই দিকেই চা বাগান আর চা বাগান। তো নূরজাহান টি এস্টেট ঘোরা শেষ হয়েছে, আমরা এখন ব্যাক করছি। তো যাওয়ার পথে এখানে একটা হাতি নিয়ে একজন
মানে প্রদর্শনীয় না, মানে হাতিটা এখানে উনি পালে তো দেখাচ্ছে আর কি দর্শনার্থীদের, আর যে খুশি হয়ে যা দিচ্ছে তাই নিচ্ছে এরকম আর কি। তো অটো ড্রাইভার বললো যে আপনারা একটু দেখেন নেমে, আর ওনাকে কিছু টাকা দিয়েন। তো ইরফান একটু ধরলো, দেখলো, আর 20 টাকা করে দিল হাতির যে পালে এই লোকটাকে। তো এটা দেখে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটা হচ্ছে একদম সবচেয়ে বড় একটা উদ্যান, অনেক 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 গাছ আর বিভিন্ন প্রাণীর সমন্বয়ে এই বড় একটা উদ্যান, মানে বিশাল বড়। এটা পুরাটা ঘোরা মনে হয় কারো সম্ভব না, আমাদের পুরাটা ঘুরতে মানে আমরা খাসিয়াপল্লী পর্যন্ত চলে গিয়েছি হাঁটতে হাঁটতে। তো আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা থেকে আরও বেশি, 1 ঘন্টা 30 মিনিট ধরা যায়। কারণ আমরা যেতে যেতেই মানে খাসিয়াপল্লীতে যেতেই আমাদের মোট সময় লেগেছে 1 ঘন্টা। তো আসা, তারপর এখানে রেস্ট করা, ওয়াশরুমের ব্যবস্থা ছিল। তো এখানে যে রেল লাইনটা আছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে, এখানেই হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবিটির শুটিং করা হয়েছিল নাকি, তো সেজন্য এখানে সাইনবোর্ড দেওয়া আছে। আর এই যে সবাই রেল লাইনের উপর হাঁটাহাঁটি করছে, ছবি তুলছে। এখানে কিন্তু রেল চলে, এটা কিন্তু মানে আমরা যাওয়ার পরপরই ওনারা বলছিল যে একটু পরেই রেল চলে আসবে। এই যে ট্রেন চলে এসেছে, তো সবাইকে সরে যেতে বলা হয়েছে অনেক আগে থেকেই, তো সবাই কিন্তু সরে গিয়েছে। তো দেখা শেষ করে ট্রেন আমরা এই যে ট্রেল ধরে যাচ্ছি, আর বানরের সাথে দেখা। ইরফান সরাসরি বানর দেখতে পেরে তো খুবই খুশি, সবাই এই বানরকে দেখছে ইচ্ছে মতো। আর এই যে আমরা ট্রেল ধরে হাঁটা শুরু করছি লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখার উদ্দেশ্যে। প্রচুর বড় বড় গাছ, নাম না জানা অনেক প্রজাতির বাঁশ গাছ, অনেক অনেক গাছ। তো এই ট্রেল ধরে আমরা হাঁটছি। তো এখানে যে খাসিয়াপল্লী যাওয়ার জন্য ওনারা বলে যে গাইড নেওয়ার জন্য, গাইড আপনারা নিতে পারেন। গাইড নেওয়ার জন্য 500 টাকা আপনাকে এই গাইডকে দিতে হবে। তো ভাবলাম যে এখানে যেহেতু ট্রেল দেওয়াই আছে, আমরা নিজেরাই চলে যেতে পারবো ইনশাল্লাহ। তো আসলে গিয়েছিও, অনেকটা সময় লেগেছে, বললামই তো যে 1 ঘন্টা 30 মিনিটের মতন আমরা লাউয়াছড়া বনেই আমরা ঘুরেছি। আর এখানে সুন্দর একটা ঝিরি, পানি দেখে মাহিরার বাবা হাত ধুয়ে ফেললো, মুখ ধুয়ে ফেললো। তো আমরা পৌঁছে গেছি খাসিয়াপল্লীতে। খাসিয়াপল্লী যেটা, এটা আসলে 30-40 জন খাসিয়া মানুষদের নিয়ে এই পল্লীটা, অনেক উঁচুতে। আমি তো ভিডিওতে সবটা আসলে দেখাইনি বা ক্যাপচার করিনি, অনেকটা পথ হেঁটে এসে আর ভালোভাবে ভিডিও করিনি। তো ওর বাবা ওদের সাথে একটু কথা বলছিল যে ওনারা কয়জন বা কিভাবে ওনাদের জীবন জীবিকা চলে। ওনারা মূলত আসলে পান সংগ্রহের কাজে ব্যস্ত, পান সংগ্রহ করে থাকে। আর এছাড়া হচ্ছে ওনাদের আরও বিভিন্ন নাকি কাজকর্ম করে থাকে। এই যে সবার বাড়ি কিন্তু এরকম পাকা মানে বিল্ডিং তৈরি করা, কোনো খারাপ বাড়িঘর নয়। বাড়িঘরগুলো খুবই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে লাউয়াছড়া বনে অস্কার জয়ী হলিউড মুভি এখানে ধারণ করা হয়েছিল, 1000 অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই ছবিটি। তো এটাও এখানে নাকি শ্যুট করা হয়েছিল। আর এটা হচ্ছে পানের বাগান। এই পানের বাগান ধরেই আমরা হেঁটে হেঁটে এতক্ষণ এই যে খাসিয়াপল্লীতে এসেছি। খাসিয়াপল্লীটা ঘোরা শেষ করে আমরা আবার ব্যাক করছি, বেরিয়ে যাব। তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল আসলে, তো কিছুক্ষণ জিরিয়ে নিয়েছি। তো বের হয়ে আমরা নাস্তা করিনি, এটা হচ্ছে সন্ধ্যার দিকের ক্লিপ বা রাতের খাবার আর কি। রাতের খাবার আমরা এই যে লন্ডন রেস্টুরেন্টে খেয়েছি আর কি। এটা ছিল মানে রাতের খাবার, আমরা আর ভাত খাইনি, রুটি তারপর হচ্ছে পরোটা নিয়েছি, আর নান নেওয়া হয়েছে, আর তান্দুরি চিকেন নেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে ঝাল খায় মনে হয় শ্রীমঙ্গলের মানুষ। এই তান্দুরি চিকেনে এত পরিমাণ ঝাল, মানে কি বলবো। চায়ের দেশ ঠিক আছে শ্রীমঙ্গল, কিন্তু প্রচুর দাম চায়ের, মানে ঢাকার মতনই দাম।
আরও বেশি মনে হয়। ঢাকায় তো কম দামে বিভিন্ন জায়গায় চা পাওয়া যায়, কিন্তু এখানে চায়ের দামটা অনেক বেশি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। আমরা পরের দিনের গন্তব্য হচ্ছে আমাদের দার্জিলিং টিলা, এমআর খান টি এস্টেট, যেটা এটা মানে চলে এসেছি আমরা ঘোরার জন্য। ওই সিএনজি মানে ওই অটো ড্রাইভারকে দিয়ে আমরা আজকে দ্বিতীয় দিনের ঘোরাঘুরিতে আসছি। ওনার ফোন নাম্বার নিয়ে নিয়েছিলাম। এই যে অনেকটা পথ হাঁটার পর আমরা এই যে টিলার উপরে দেখতে পাচ্ছেন চারিদিকে চা বাগান আর চা বাগান। এটা দার্জিলিংয়ের মতো মানে কিছুটা সাদৃশ্য পাওয়া যায়, সেজন্য নাকি এই টিলাকে দার্জিলিং টিলা বলা হয়। তো দার্জিলিং টিলা দেখে ফেরার পথে আমরা রাধানগর এই যে গ্র্যান্ড সুলতানের সামনে বিভিন্ন চায়ের দোকান এবং শোপিসের দোকান ছিল, তো এখান থেকে আমরা চা নিয়েছি। আর এখানে এই যে শোপিসগুলো সাজানো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চায়ের মানে গাছ দিয়ে তৈরি করা, খুবই সুন্দর জিনিসগুলো, দামও কিন্তু প্রচুর। তো এটা চাটা কিনে আমরা চলে এসেছিলাম লাল টিলাতে। লাল টিলা আর ভিডিও করা হয়নি, হাঁটতে হাঁটতে আসলে পা ব্যথা হয়ে গিয়েছিল, অনেকটা ভিতরে গিয়ে লাল টিলায় উঠতে হয়। তো ইরফান আর ইরফানের বাবা লাল টিলাতে উঠেছে, আমি আর মাহিরা এই যে চা বাগানের এই পাশটাতে ওয়েট করছিলাম। তো ফেরার পথে এখানে চা গবেষণা ইনস্টিটিউট আছে, এটা আসলে মূলত চা গবেষণা ইনস্টিটিউট অফিস। তো শনিবারে তাদের অফিস বন্ধ থাকে, তো এজন্য আমরা ঢুকতে চাই, মানে এটা আসলে দেখার কোনো জায়গা না। তো একটা লোকের সাথে পরিচিত আছে ওর বাবার, মাহিরার বাবার, তো সেজন্য আর কি অনুমতিক্রমে ঢুকতে দেওয়া হলো। এটা আসলে দেখার কোনো জায়গা না, মূলত অফিস, যেহেতু বন্ধের দিন সেজন্য লোকজন নাই। আর যারা ঢুকতে পেরেছেন তাদের পরিচিত কেউ ছিল, সেজন্য ওনারা ঢুকতে পেরেছেন আর কি। তো আমরা ঢুকলাম আর এখানে চলে আসলাম ওই ভাইয়ের। আর এই যে এই ছবিতে যাকে দেখছেন ভিডিওতে, এই ভাই আমাদের নিয়ে আসলেন যে চা পাতা থেকে কিভাবে চা পাতা প্রস্তুত করা হয়। এই যে এখানে প্রথমে তুলা আনা হয়েছে চা পাতাগুলো, এগুলোকে এই যে ইলেকট্রিক হাওয়া দিয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া হচ্ছে। তো শুকানোর পর আরও বিভিন্ন প্রসেস আছে। এই যে এখানে বিশাল বিশাল জায়গা জুড়ে চা পাতাগুলো আগে হাওয়া দিয়ে শুকিয়ে নেওয়া হচ্ছে, এগুলো ভিজা ভিজা থাকে। আমরাও চা পাতা তুলেছিলাম বাগান থেকে, কিন্তু দেখা যায় এটি কিছুক্ষণ পরেই একটা কেমন পচা গন্ধ হয়ে যায়, সেজন্য একটা মিডিয়াম হিটে এগুলোকে সবগুলোকে শুকিয়ে নেওয়া হচ্ছে। তো চা পাতা বাগান থেকে তোলার পর বিভিন্ন প্রসেস কমপ্লিট করে কিন্তু আমাদের এই কাছে আসে, চা পাতা প্রস্তুত হয়। তো এখানে এগুলো দেখে তো আমার মাথা ঘুরাচ্ছে, এত প্রসেস মেনটেন করে আসলে চা পাতাটা আসে, অনেক প্রসেস। তো এটা ঘোরানো শেষ আমাদের, আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের ঘোরাঘুরি শেষ ডেস্টিনেশনে। শেষ ডেস্টিনেশন হচ্ছে বধ্যভূমি 71, এটা যাওয়ার পথেই পড়বে শহরেই। তো এটা শেষ করে আমরা ঢাকা টিকিট কাটানো আছে গাড়ির, তো খাওয়া দাওয়া করে চলে যাব ঢাকায় আর কি। 2 দিনের সংক্ষিপ্ত একটা ট্যুর দিয়ে আসলাম শ্রীমঙ্গল। কেমন লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে বধ্যভূমি 71-এ এসে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আমরা ইচ্ছে করেই এইটা সন্ধ্যায় সিলেক্ট করেছিলাম, যাতে আমাদের বাস টিকিট কাটা আছে আর এখান থেকে চলে যাব এই স্পটটা ঘুরে শেষ করে আর কি। এই যে বধ্যভূমি 71, 7 রঙের চা আগে খাওয়া হয়েছে, এজন্য এই ট্যুরে এবার খাইনি। আর তেমন বিশেষ কোনো মজাও না 7 রঙের চা, সেজন্য আর ট্রাই করিনি আর কি। এবার আগে আমাদের ট্রাই করা হয়েছে। আর আমাদের শ্রীমঙ্গল ভ্রমণ কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।